এবং ওইটা কিন্তু শেষ হচ্ছে না। এবং এখন যে ঘটনাটা বলবো এটা এখন পর্যন্ত চলমান। এই কারেন্টলি আমি যখন আসছি তার আগে যে তার সাথে যখন কথা হয় তখনও ঘটছে। আচ্ছা, শুনি তাহলে। ইভেন আমি আসলে কিভাবে বলবো, কিভাবে গুছাবো, এর আগে গুছিয়ে বলে ফেলেছি। এইটা একটু ডিফারেন্ট স্টোরি, ডিফিকাল্ট স্টোরি, কারণ আমাকে অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, অ্যাভয়েড করতে হবে। আপনারা হয়তো মনে করেন যে সবসময়, তাহলে আমি একটু বলে নিই সবাইকে যে আমাদের মধ্যে একটু ফাম্বলিং টাম্বলিং হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা চেষ্টা করবো যে একটু আপনাদেরকে গুছিয়ে। আমি রাসেল ভাই আপনাকে লাইভ ঘটনা শোনালাম, উনি লাস্ট ওয়ার্ডটা যেটা বলেছে সেটা আপনার কাছে খুব লোমহর্ষক লেগেছে, যে সে কি হবে। এটাও আমি লাস্ট টাইম আপনাদের সবাইকে জানাবো। আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, কারণ ঘটনা সবই কিন্তু গলা কাটা আসে না, ঘটনা সবই কিন্তু গলা কাটা থাকে না। সব অ্যাম্বুলেন্সই কিন্তু দৌড়াতে গেলে অন্য মানুষ সামনে পায় না। আমাদের ঘটনা মাঝে মধ্যে কিছু এমন আছে যেটা আসলে রিয়েল লাইফকে উল্টো পাল্টা করে দেয়। সেটাই একবার ভেবে দেখুন যে ঘটনাটা বলছেন ডক্টর আলিফ, সেই ঘটনাটা তো মানে এতটা উইয়ার্ড যে এরকম কোনো কিছু যদি আপনাদের লাইফে আল্লাহ না করুক যদি ঘটে কখনো, নিতে পারবেন না। এটা সম্ভব না রাসেল ভাই, এতবার সম্ভব না। সেটাই, এতবার সম্ভব না। ঘটনায় আসি, যে আপুটার কথা বলবো তিনি একজন তার নাম আমি ছদ্মনামও কিভাবে স্টার্ট করবো আমি জানি না। তার নাম, উনি একজন হিন্দু মহিলা। তার কথা আমি তাকে একটু মেনশন করতে হলো। তো তার ঘটনায় যাই, তার হঠাৎ করে একদিন আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। তো তিনি একটা ঢাকার হাসপাতালে যান আল্ট্রাসোনোগ্রাম করতে, আজ থেকে 1.5 বছর আগে। এবং মজার বিষয় আসলে প্রতিটা ঘটনা আমি বলছি যে 2000 একটু আগে যে আপুর ঘটনা 2013, এই ঘটনাটার মধ্যে কিছুটা আঁচ পাবেন আপনি সেম জিনিসের। তো কাহিনী হচ্ছে যে উনি একটা হসপিটালে যান আল্ট্রাসোনোগ্রাম করতে। হসপিটালে যাওয়ার সময় তিনি তার এক বন্ধু বান্ধবীকে নিয়ে যান আল্ট্রাসোনোগ্রাম করতে। একা যাননি সেদিন তার অফিস ছুটি ছিল। উনি 2টা চাকরি করে একসাথে, এবং 2টা কি চাকরি সেটাও আমি বলছি না। তিনি হসপিটালে যান। হসপিটালে যাওয়ার পরে দুপুর 12টার দিকে তিনি তার প্রেসক্রিপশনটা জমা দেন আল্ট্রাসোনোগ্রাম করবার জন্য। প্রেসক্রিপশনটা জমা দেওয়ার পর রাসেল ভাই তাকে বলে যে ঠিক আছে আপনি ওয়েট করেন। ছোট ছোট করে ওয়েট করতে করতে 2 ঘন্টা লেগে যায়। ওই রুমের বাইরে আসলে আমি একটু ছোট্ট ডেসক্রিপশন দিই। হসপিটালটার একটা পুরাতন বিল্ডিং আছে, আর নতুন বিল্ডিং এর এক্সটেনশন হচ্ছে। নতুন বিল্ডিংটা হচ্ছে ওই 2টার মাঝখানে একটা জায়গা, ওখান দিয়ে ঢুকে একটু আগে একটু পরে আল্ট্রাসোনোগ্রাম রুম। সেই রুমের মধ্যে তিনি প্রেসক্রিপশন জমা দেন। তো ওয়েট করছেন রুমের বাইরেই। খুব ইজিলি বোঝা যাবে আপনি যখন প্রেসক্রিপশন জমা দিবেন আপনাকে ডাকবে, কেউ বের হতে থাকবে, কেউ ঢুকতে থাকবে। এরকম কিছুই হচ্ছিল না, কেউ বের হচ্ছিল না, কেউ ঢুকছিল না। এরকম করতে করতে দুপুর 2টা, 1টার সময় বিরক্ত হয়ে তিনি ভেতরে ঢুকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা কি আল্ট্রাসোনোগ্রাম করবেন না? বলে যে ডক্টর লাঞ্চে গেছে। বলে 2 ঘন্টা ধরে লাঞ্চ করছে, 12টা থেকে জমা দিয়েছি, আপনারা একটু বলতে পারতেন। বলে ডক্টর লাঞ্চ থেকে আসলেই আমি আপনাকে কল করব। তো উনি বলেন যে আমি বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমি ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমার ফ্রেন্ডটাও বিরক্ত আমার উপরে, যে কই নিয়ে আসলি তুই আমাকে। তো সে কি করলো, তার ফ্রেন্ডটার কথা শোনার পরে তার ফ্রেন্ডটা বলে তুই বস এখানে, ডাকলে ডাকুক আমি আসতেছি। তো তার ফ্রেন্ডটা এরকম প্ল্যান করে বাইরে যে একটু ড্রিঙ্কস খেয়ে আসবে, তাকে নিয়ে যাবে। হঠাৎ করে তার যদি ডাক চলে আসে, কল চলে আসে, এই জন্য তাকে বসিয়ে রেখে যায়। আচ্ছা, তো তিনি কি করে একটু ছোটখাটো করে ডাক্তার আশেপাশে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি একটা বিল্ডিং দেখেন, 5 তলা সুন্দর বিল্ডিং এর এন্ট্রান্সটা খুব সুন্দর, খুব সুন্দর। বিল্ডিং এত সুন্দর করে অ্যাট্রাক্ট করছে তাকে, সে চাইলো বিল্ডিংটার ভিতরে ঢুকে যেতে। সে বলল যে আমি না চাওয়া সত্ত্বেও, অচেনা বিল্ডিং সাথেই। তো তার কাছে মনে হচ্ছিল এটা হয়তো নতুন বিল্ডিং, এক্সটেন্ডেড বিল্ডিং, সুন্দর করেছে, দেখে আসি তো কি অবস্থা। সে প্রথম ফ্লোরে উঠলো। প্রথম ফ্লোরে ওঠার পরে তার কাছে মনে হলো পুরো ফ্লোরটা তো একদম পুরো হসপিটালের মতো সুন্দর, সবকিছু হয়ে গেছে, স্টার্ট করছে না কেন, ইনঅগারেট করছে না কেন? সুন্দর প্যাথোলজি রুম, ওয়েটিং রুম, ডাক্তারদের সুন্দর সুন্দর বসার জায়গা সবই আছে, কিন্তু কেন ওনারা এটাকে স্টার্ট করছে না কেন? সে নিজের অজান্তেই 2 তলা থেকে 3 তলা, 3 থেকে 4 তলা, 4 তলা থেকে 5 তলা উঠে যায় সিঁড়ি বেয়ে। ওঠার পরে হঠাৎ করে তিনি একটা ধাক্কা খান একটা কাপলের সাথে। সেই কাপলটা দুইজনে তার দিকে তাকে হাসছে। কাপলের বেবি বয়
কিন্তু বাচ্চাটার নিউবর্ন, তার কাছে মনে হচ্ছে নিউবর্ন, এবং নিউবর্নের মতো দেখতে, কিন্তু বাচ্চাটার সাইজ অস্বাভাবিক বড়, মনে হয় যে 8-10 বছরের একটা বাচ্চা, কিন্তু এটা নিউবর্ন, কোলের ভিতরে। হঠাৎ করে মহিলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাদের ছেলে হয়েছে, তোমার কি হয়েছে? উনি বলে যে না, আমি আল্ট্রাসোনোগ্রাম করতে আসছি। তো ওই মহিলাটা এত অস্বাভাবিকভাবে বললো দুঃখিত, হেসে চলে গেল। আজব। দুঃখিত বলে হেসে চলে গেল। ওই বিল্ডিংটা পুরাটা খালি, একটা বান্দাও নাই, খালি এই 2টা কাপল পেল। তো এই কাপলকে ফলো করতে করতে উনি পিছনের দিকে তাকায় দেখে যে ওনার পিছনের যে সিঁড়িটা, ওটা উনি খুঁজে পাচ্ছে না। সামহাউ খুঁজে না পাওয়ার পরে সে কি করলো, ওনাদের ট্রেইল ফলো করলো, ওনারা যে পাশে যাচ্ছে। ওনাদের পিছনে যেতে 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 একটা সময় ডান পাশে দেখলো যে ঢুকে একটা রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে দরজাটা খুলে দেখলো এখানে কেউ নাই। আচ্ছা। ডান পাশে কোনো সিঁড়ি নাই, কিচ্ছু নাই, এটা একটা ডেড এন্ড। উনি আবার পিছনে আসলো, বাম পাশের প্যাসেজ দিয়ে একটু আগাতেই দেখলো একটা সিঁড়ি। এই সিঁড়িটা আগের যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে সেরকম না, এই সিঁড়িটার ভিন্ন জগতের সিঁড়ি। এই সিঁড়ির চারিপাশে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, চারিপাশে আলো বাতাস হাওয়া, সুন্দর ফাউন্টেন ঝরে পড়ছে, এত সুন্দর সিঁড়ি। সে অপার্থিব কিছু। অপার্থিব, জি। সে একটা ফ্লোর নিচে নামতেই দেখলো যে বিল্ডিং এর ভিতরের হসপিটালটা একজন বুড়ো বয়স্ক লোক মুছছে, পরিষ্কার করছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা আপনি বলতে পারেন বের হওয়ার রাস্তাটা কোন পাশে? আমি আল্ট্রাসোনোগ্রাম করতে আসছিলাম, আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করব, আমাকে একটু বলতে পারেন পুরান বিল্ডিংটা কোন পাশে? ওই লোকটা কিচ্ছু বলে না, একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, পরিষ্কার করছে। তো উনি মনে করেন যে কিছু বুড়ো খিটখিটে টাইপের লোকজন থাকে, এরকম কিছু। হঠাৎ করে বুড়োটা উঠে বলে, শুধু শুধু খুঁজতেছেন কেন, আপনি তো বাড়িতে পারবেন না, শুধু শুধু খোঁজা বন্ধ না করে অন্য জায়গায় যান। তো উনি আমিও দেখবো, উনি বলছে যে আমিও দেখবো আপনি কিভাবে বের হন। এটা বলার পর আমার বিরক্ত লাগলো। কোনো কারণে না, হঠাৎ করে আপনি রাসেল ভাই বলেছে যে আমি এরকমই দেখছি, এটা আমার সত্যি লাইফ, আমি সজাগ, দুপুরবেলা এরকম কখনো অসম্ভব কিছু না। উনি নিচে নামলো, আরো 2টা ফ্লোর নিচে নামলো, আরো নিচে নামলো। এখন আর উপরের দিকে তাকালে গাছপালা দেখা গেল, নিচে কিছু দেখা যায় না। আচ্ছা। আপনি সিঁড়িতে কি দেখবেন? উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা লাইট দেখবেন। আমি আপনি সাধারণ মানুষ এরকম কিছুই দেখব। উনি নিচে যখন লাস্ট স্টেপটা দেয়, রাসেল ভাই লাস্ট স্টেপে ছিল শেষ স্টেপ, একটা পা তার সিঁড়ির উপরে, গ্রিলে হাত, এবং নেক্সট পাটা ঝুলে আছে। উনি যদি নেক্সট পাটা দিয়ে 2টা পা একসাথে দিয়ে দেয়, তাহলে উনি গভীর অতলে পড়ে যাবে, এরকম অবস্থা। আচ্ছা। হঠাৎ করে তিনি চিৎকার করলেন, আমাকে একটু কেউ আল্ট্রাসোনোগ্রামের রুমটা একটু দেখায় দেন না, কেউ আমাকে একটু এইখান থেকে বের হওয়ার পরটা দেখায় দেন না, কেউ কি আছেন? আমি একটু বের হতে চাই, আমার হাজবেন্ডকে কি কেউ ফোন দিতে পারেন? অথচ তার ব্যাগের ভিতরে ফোন, তার ব্যাগের ভিতরে তার সাথে তার সেই আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টস এন্ড অল দ্যাট। হঠাৎ করে প্রায় 15 থেকে 20 মিনিট পর একটা ছেলে আসে, চাকমা টাইপের ছেলে। আমি সরি টু দ্য ট্রাইবাল পিপল, কারণ আমি বলতে চাচ্ছি না এরকম কিছু। চাকমা টাইপের দেখতে একটা ছেলে, কুচকুচে কালো, তার সামনে এসে বলে, কি ব্যাপার, আপনি কারে খুঁজেন? বলে, আপনি কি আমাকে আমার হাজবেন্ডকে একটা ফোন দিয়ে দিতে পারেন? বলে যে আপনার সাথেই তো ফোন আছে, আপনি ফোন দেন। বলে না না, আপনি একটু ফোন দিতেন না আমার হাজবেন্ডকে, আমি খুব ভয় পাচ্ছি, আমি কিছু করতে পারছি না। উনি বলছে যে আমি নিজের অজান্তেই ভুলে এই বিল্ডিংটা ঢুকেছি, এটা আমার দুর্ভাগ্য নাকি ভাগ্যে আমার লেখা ছিল এরকম হবে, আমি কল্পনাও করতে পারিনি। সেই লোকটা বলল, ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ডের নাম্বারটা আমাকে দেন। এইটা দিতে দিতে তার মোবাইল থেকে সে নাম্বারটা ডায়াল করে ফেললো। নাম্বারটা শুনতে শুনতে, নাম্বারটা ইভেন বলেও নাই, কমপ্লিট করার আগে, শেষ করার আগে সেটা নাম্বারটা ডায়াল করে জাস্ট ডায়াল করবে তার হাজবেন্ডকে, এমন সময় ওই যে বয়স্ক লোকটা সে দৌড়ে আসলো। দৌড়ে এসে ওনার মাথার পিছন দিকটা পাড়ি দিয়ে বলল, তুই ওকে কি করছিস? আপনাকে না বললাম আপনি বের হতে পারবেন না, আপনি শুধু শুধু কি সমস্যা আপনার? তো উনি বলে যে আমাকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করে দেন, আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমি একটু বের হতে চাচ্ছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? প্লিজ প্লিজ ভাই, আমার হাজবেন্ডকে একটু ফোন দেন। এইটা শোনার পরে উনি একটা বিকট একটা হাসি দিল, এই বয়স্ক লোকটা এত বাজে ভাবে একটা হাসি দিল, উনি সেন্সলেস হয়ে গেল। আচ্ছা। সেন্স ফিরলো, এমন ভাবে ফিরলো যে আশেপাশে অনেক কথাবার্তা হচ্ছে। কথাবার্তা এমন ভাবে হচ্ছে যে নার্স, তারপরে ওয়ার্ড বয়, আশেপাশের অ্যাটেন্ডেন্টস, রোগীর অ্যাটেন্ডেন্স, সবাই তার ভিড় জমেছে। তার ফ্রেন্ডও তার কাছে এসে বলে, তুই এখানে কি করিস?
এটা হচ্ছে পুরাতন বাড়ি বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর এক্সটেনশনের মাঝখানের ঘটনা। তুই এখানে কি করিস? তো আমি খুব অবাক হয়ে যাই। উনি বলছে আমি খুব অবাক হয়ে যাই যে আমি কোথায় আছি। তো ওনার নার্সরা, ওইখানে যে নার্সরা ছিল, ওই নার্সরা বলা বলি করছিল যে এটা মনে হয় ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছে। উনি চোখ বন্ধ, কিন্তু উনি বুঝতে পারছে যে কেউ বলা বলি করছে। তো ওইখানকার ওয়ার্ড বয় বলতেছে এরকম ওই বিল্ডিং এ ঢুকলে তো ভিমরু খায় পরেই থাকবো, এরকম ভাবে বলছে। তো ওনাকে স্ট্রেচারে করে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সির ডক্টর বলছে এই অবস্থা কেমন হইলো। তো উনি চোখ বন্ধ, উনি এমন ভাবে ভান করেছিল যে উনি কিছু শুনছে না, কিন্তু ওখানকার নার্সরা বলছিল উনি মনে হয় ওই বিল্ডিং এ ঢুকেছিল। কোন বিল্ডিং আমি জানি না আসলে, উনিও জানেন না। ওই দিনের পর থেকে তিনি কখনোই হসপিটালে যান নাই। এইটা ছিল ওনার ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। অ্যাবর্শনের পরে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়েছিল হয়ে যাওয়ার পরে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অ্যাবর্শন। তারপরে আপনার একটু ভালো লাগছে? হ্যাঁ 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 আমার তো আসলে ওনার কথা শুনে মাথা খারাপ হয়ে গেছিল। এটা ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। এরপর থেকে ঘটনা শুরু। উনি ওনার কিছু শুভাকাঙ্ক্ষীদেরকে ওনার ঘটনাটা বলে যে ঘটনা ঘটেছে। তো সবাই জিনিসটাকে একটু ইগনোর করে এমন ভাবে যে ওনার সাথে যেটা ঘটছে সেটা নর্মাল। ওনার একটা ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডকে তিনি ঘটনা বলে, মুসলমান একটা ফ্রেন্ড। তো এইটার ঘটনার পর থেকে ওনার বাসাতে সমস্যা শুরু হয়। বাসাতে সমস্যা হচ্ছে রাসেল ভাই, এই যে পচা গন্ধ, পচা মাছের গন্ধ, চারিপাশ ভর্তি পচা মাছের গন্ধ। ওনার চারিপাশেই পচা মাছের গন্ধ থাকতো সারাক্ষণ, 24/7। উনি যখনই কিছু করতো তখনই এটাকে নিয়ে একটা মানে খাবার, মানে কি বলবো, যে ওনার কাছে খুব বিরক্তিকর লাগতো যে গন্ধ কেন, কোথার থেকে গন্ধ আসে? ময়লারও তো গন্ধ নিয়ে যায় না, ময়লারও তো ময়লা নিয়ে যাওয়ার কথা, এই গন্ধ কোথা থেকে আসে? এমন সময় তার ডিপ্রেশন এমন ভাবে চলে গেল এই ঘটনার পর, উনি কি করলো, চাকরি ছেড়ে দিল। চাকরি করবে না আর, চাকরিটাই বাদ দিয়ে দিল। চাকরিটা ছেড়ে দিল। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ওনার কিচ্ছু ভালো লাগে না, বাসায় সারাক্ষণ রেস্ট নিত এবং কোনো কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না, কিচ্ছু বলতো না, এবং মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেস থাকতো এবং কোনো ধরনের কনভারসেশনে যেত না। তার হাজবেন্ডও তাকে কিছু জিজ্ঞেস করতো না তেমন কিছু একটা। তার ফ্রেন্ডকে তিনি বলেন, তার একটা মেয়ে ফ্রেন্ডকে তিনি বলেন, আর একটা মুসলমান ছেলে ছোট ভাই আছে, তাকেও তিনি ঘটনাটা শেয়ার করেন। তো তাকে ঘটনাটা শেয়ার করার পরে তিনি বলেন যে আসলে আপনি তো চাকরি পাচ্ছেন না। হঠাৎ করে তার ডিসিশন চেঞ্জ হয় যে আমি তো চাকরি করব কিছুদিন পর, 3-4 মাস পরে, যে আমি চাকরি করব। এটা উনি ওনার মাদার ইন লকে জানান। এরপর থেকে ঘটনাটা এরকম ভাবে হয় যে ওনার রান বাথরুমে হঠাৎ করে এটা হঠাৎ ওই যে ঘটনা জানানোর পরে যে ডিসিশন এলো যে চাকরি করবে, এমন সময় মানে বাথরুমের মধ্যে এরকম স্টার্ট হলো যে রাত্রে 2টা দিকে হঠাৎ করে ঘুম ভাঙার পর প্রথমে মনে হলো যে কেউ বাথরুমে পানি ধরে পায়ের মধ্যে ঢালছে, বাথরুম থেকে পানি দিয়ে পায়ের মধ্যে ঢালছে। একটা পর্যায়ে তিনি ঘুম ভেঙে যায়। তো এর আগে যেসব ইনসিডেন্ট গুলো ঘটছিল তিনি তার ওই যে ফ্রেন্ডকে বলেছিল, সে ফ্রেন্ড বলল যে তুমি আয়াতুল কুরসিটা একটু ডাউনলোড করে রাখো, তুমি তো পড়তে পারবা না, আয়াতুল কুরসিটা ছেড়ে রাখো যদি এরকম কিছু পাও। আচ্ছা, উনি কি করলো, হঠাৎ করে এই শব্দটা আস্তে আস্তে আরো ঘন হতে থাকলো। এখন কেউ পা থেকে মাথা সারা শরীরে গোসল করছে। পানি পড়া এবং গোসল করার শব্দ দুইটাই আলাদা, আপনারা আমি সবাই জানি। গোসলের শব্দ একটু ডিফারেন্ট রাসেল ভাই। কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করলে আপনি বুঝতে পারবেন কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করছে। রাত ভর তার নিজের রুমের বাথরুমে তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে, তার হাজবেন্ডটা পাশের রুমে শোয়, তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে। রাত ভর এই বালতি থেকে পানির শব্দ কন্টিনিউয়াসলি বালতি থেকে পানির শব্দ হচ্ছে, এবং তার একটা এরকম অ্যাট্রাক্ট করছে যে আমি একটু যাই বাথরুমে কি অবস্থা দেখি, কিন্তু সে ভয়ে আর যায় না। পরের দিন ওই তিনি আপনার মেয়েটা ওনার নিজের মেয়ে, ওনার প্রথম একটা মেয়ে আছে, আমি বলতে ভুলে গেছি, ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়েটা স্কুলে পড়ে, 8 থেকে 9 বছর বয়স। আচ্ছা, ওকে, সরি, একটু বেশি, 10 বছরের মতো বয়স। আচ্ছা, তো উনি কি করলো যে মেয়েটাকে ধরে সারা রাত কাটালো। উনি বললো যে আপনাদের আজানের মধ্যে কি আছে আমি জানি না। যখনই দূরের আজানটা পড়া শুরু হলো তখন পানি পড়ার শব্দটা চলছে, কিন্তু গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। পানি পড়ার শব্দটা চলছে, গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আজান যখন সব মসজিদে পড়া শুরু হলো, এবং ওদের বাসাটা মসজিদের পাশেই, যখন মসজিদে আজানটা হলো তখনই উনি
সাডেন স্টপ পেয়ে গেল। আর কোনো শব্দ নাই বাথরুম থেকে, একটা শব্দ নাই বাথরুম থেকে। আপনি রাসেল ভাই, আপনি চিন্তা করেন আপনার রুমের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বাসায় কেউ নেই, আপনি একা, আপনার বাথরুম থেকে পানি পড়ছে, কেউ গোসল করছে, আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করে কিছু কুল পাবেন না, আসলেও তাই, আসলেও আপনি কিনারা পাবেন না খুঁজে। উনি সহ্য করেছে। উনি তার ফ্রেন্ডকে বলে এই ঘটনা, বলে যেটা এক কাজ করি, তুমি ওনার কাছে যাও। ওনার নামও আমি বলছি না, যিনি তার কাছে যিনি গেছেন। তো উনি হিন্দু, তো উনি গেছেন ওনার বাসায় যাওয়ার পরে, ওনার বাসাটা ঢাকারই একটা জায়গায়। যাওয়ার পরে ওই লোক বলছে যে মা তুমি বসো, আমি পশ্চিম মুখী হয়ে থাকি। উনি দেখে যে একটা লোক রুমের ভিতরে পশ্চিম দিকে জায়নামাজ দিয়ে বসে আছে। তো উনি বলে যে কাকা আমি কি মাটিতেই বসবো, আমি হিন্দু। বলে যে না না, কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম কোনো সমস্যা না। কথা হচ্ছে যে তোমাকে মাটিতে বসতে হবে না, তুমি চেয়ারে বসো। তুমি জাস্ট তোমার প্রবলেমের কথাটা, যখন তুমি একটা সালামের শব্দ শুনবে, তুমি তোমার প্রবলেমের কথাটা বলতে থাকবে। তো ঠিক একইভাবে উনি যাই হোক কথাবার্তা বলার পরে, এখানে ঘটনা দেওয়ার পরে উনি বলল যে তোমাকে আমি একটা কথা বলি, তোমার খুব কাছের মানুষজন তোমার এই ক্ষতিটা করতে চাচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে বাথরুমের মধ্যে তুমি যে গোসলের শব্দ পাচ্ছ, গোসলের শব্দ পেয়েছো, এটা তোমার মেরে ফেলার শব্দ ছিল। ও মাই গড। এবং তুমি যদি বাথরুমটা খুলে দেখতে, তাহলে সর্বনাশ হয়ে যেত, তাহলে তুমি হয়তো মারাই যেতে। তোমাকে এইসব জিনিস করতে হবে। 2 কবরের মাঝখানে কিছু টাস্ক দিল, এই সেই দিল। আমি রাসেল ভাই অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, অনেক কিছুই বলতে পারছি না, কারণ আমি নিজেও খুব ট্রমাটাইজড ঘটনাটা শোনার পরে। আমি যখন শুনি গতকালকে ঘটনা ঘটেছে, আমার আসলে রাসেল ভাই কিছু বলার নাই। কিছু জিনিস রাসেল ভাই ঘটনা হিসেবে উপস্থাপন করা যায় না, কিছু জিনিস আসলেই লাইফটাকে চেঞ্জ করে দেয়। তো ওই হুজুরের কাছ থেকে সে যখন কিছু টাস্ক নিল, টাস্কগুলা কন্টিনিউ করতে থাকলো, একটা পর্যায়ে সে দেখলো ওই পচা গন্ধ, বিকট গন্ধগুলা রুম থেকে চলে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। সে আর কোনো গন্ধ পাচ্ছে না। এটা এমন না যে তার মেয়ে পাচ্ছে, এটা শুধু তিনিই পাচ্ছেন। তিনি কোনো কিছু রান্না করলে সেটা তিতা হয়ে যায়, এবং সেই রান্না করা জিনিস শুধু তিতাটা চিনিই বোঝেন, আর কেউ তিতা বোঝেন না। এবং বাসার লোকজন যে তার রান্না খায় এমন কিছু না, তার রান্না কেউ খেতে পারে না, শুধুমাত্র তার হাজবেন্ড আর তিনি তিতা হয় তার খাওয়া, আর সবাই খেতে পারে। তো একটা পর্যায়ে বোঝা গেল যে তার কন্ডিশনটা আস্তে আস্তে আগের মতো নাই, সে ধিমে পড়লো। একটা পর্যায়ে ওই হুজুরকে বলল যে আপনি যেভাবে পারেন আমাকে একটু বিজি করার চেষ্টা করেন, তো এমন কিছু তদবির দেন যাতে আমি একটা চাকরি করতে পারি, আমি যেন বাইরে একটু বিজি থাকতে পারি। এইসব জিনিস ঘটতে করতে একটা পর্যায়ে হুজুর বলে যে ঠিক আছে, তুমি এই তদবিরটা একটু ফলো করো, আল্লাহ তাআলা যদি মর্জি হয় তুমি সামনের মাসের 10 তারিখের মধ্যে একটা খবর পাবা। ঠিকই একটা রিনাউন জায়গা থেকে তাকে ফোন দিয়ে ফেললো, তার চাকরিটা হয়ে গেল। চাকরিটা করা অবস্থায় এরকম প্রতিদিন রাত্রেবেলা তার আশেপাশে এই পচা মাছের গন্ধ, এই সেই হতে মানে গন্ধ আসতে থাকলো, আর এর মধ্যে যতবারই সে কনসেপ্ট করলো ততবারই মেয়ে অবর্ষণ হতে থাকলো। টোটালি মোটামুটি 10 থেকে 11 বার তার অ্যাবর্শন হয়ে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি একটু শেষ করতে চাই, আমি আর টানতে চাই না রাসেল ভাই, ঘটনা টানার মতো শক্তি আমার নাই আসলে। উনি আমাকে যে বলেছেন, গতকালকেও তিনি ডিফারেন্ট জিনিস ফিল করেছেন। ছোট একটা ইনসিডেন্টের কথা বলি, উনি এই ঘটনাগুলো যখন চাকরি পাওয়ার পর, চাকরি যখন হয়ে যায়, বাসায় আসে টায়ার্ড হয়ে একদিন, সেদিন রাসেল ভাই ওনার গলার ভিতরে, আমি একটু আগে আপুর ঘটনা বলেছি, ওনার ঘটনা একটু ডিফারেন্ট, কিন্তু ওনার গলার উপর দিয়ে মনে হয় যে কেউ মুরগির পালক দিয়ে গলা দিয়ে কে জানি ছুঁয়ে গেল। পরের দিন সকাল থেকে সেই গলার মধ্যে একদম মানে গলা জবাই করার যে দাগ, এরকম একটা দাগ হয়েছিল। এবং সে যখন তার ফ্রেন্ডকে এই ঘটনাটা শেয়ার করলো, বললো কবে হয়েছে? এগুলো গত পরশু দিন তো আমার গলাকে জানি চাপ দিয়ে রাখছে। ভাবা যায় তোমার সাথে আমার এইসব জিনিস শেয়ার করে ঠিক হয় নাই, তোমার সাথে আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে এত সাজেস্ট দিছি, আমার ভুল হয়েছে, তোমার এই ঘটনাগুলো এখন আমার সাথে ঘটতেছে, প্লিজ আমার পিছা ছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তার সাথে খুব রাফ বিহেভ করে দিল। সে একটু একা হয়ে গেল, কিন্তু ওই হুজুরের সাথে যেহেতু তার কানেকশন ছিল, সে বারবার ওনার কাছে যাচ্ছে, বারবার ওনার কাছে শরণাপন্ন হচ্ছে, টাস্ক দিচ্ছে রাসেল ভাই, কিন্তু কিছুতেই কোনো টাস্কে কাজ হচ্ছে না, শেষ করতে পারছে না, কোন একটা স্টেপে উল্টা পাল্টা। লাস্টের লাইনটা কি ছিল রাসেল ভাই? যে আমি হয়তো মারা যাব, আমার মেয়েটা হয়তো এতিম হয়ে যাবে, ব্যাটে বলে যদি মিলে যায়
আমি হয়তো বেশি দিন সার্ভাইভ করবো না। আমি আর সিমটমস গুলার নাম বলছি না, যে এই সিমটমস এর কারণে তার মারা যায়। আমি অনেরে সবকিছু শেয়ার করতে পারছি না রাসেল ভাই। আমি অফিসে কিছু শুনেছি, হ্যাঁ, খুব ভয়ঙ্কর, বাপরে বাপ। কিছু জিনিস আমি অ্যাভয়েড করছি রাসেল ভাই। এই জিনিসটা তার কাছের মানুষ গ্রহণ করছে, তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টটা কিন্তু খুব খারাপ যখন আপনি শুনবেন 11টা অ্যাবর্শনের 11টাই বাচ্চা ছেলে সবগুলোই ভয় ছিল। তার মানে তার বংশ বৃদ্ধি যাতে কোনো ছেলে দিয়ে না হয়, এটাও একটা রিজন। আচ্ছা, এখন বুঝতে পারছি। এটা একটা ঘটনা রাসেল ভাই। আমি আর কোনো ঘটনা শেয়ারও করার মতো অবস্থায় নাই। আমি আসলে আমার মাথা ঘুরছে রাসেল ভাই। আমি আপনাকে সত্যি করে বলছি, কিছু ঘটনা পাগল করার মতো ঘটনা। আমি অনেক ঘটনা শেয়ার করছি 9 বছরে 8 বছরে, যতদিন পর্যন্ত ভূত এফএম ছিল। আমি অনেক আগের থেকে আসি। আমার এই ঘটনা বলার পর মাথা ঘুরাচ্ছে, বারবার মাথা ঘুরাচ্ছে রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা শুনছিলাম ডক্টর আলিফের কাছে। আমরা যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সেই ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি একটা ঘটনা পেয়েছি। এই ঘটনাটি এতটাই ভয়ানক যা আমার বলতে লিটারেলি আমার বুক এখনই কাঁপছে, যে এই ঘটনা যদি সত্যি হয়ে আমার সাথে ঘটে যায় তখন আমি কি করব। এই জন্য আমি আগেই বলছি, এটা একটা কালেক্টেড ঘটনা, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা শুরু করতে আমার বুক কাঁপাকাঁপি করছে। আমাদের পৈতৃক ভিটাটা অনেক দিনের পুরনো। পৈতৃক ভিটা মানে আমার বাপ দাদার জমি, অনেক পুরনো। কিন্তু সেই ভিটের মায়া বিষ হয়ে দাঁড়িয়েছিল যখন আমার বড় কাকা আর আমার বাবার মধ্যে জমি ভাগাভাগি নিয়ে চরম বিবাদ শুরু হয়। বিবাদটা এতটাই নোংরা পর্যায়ে পৌঁছাইছিল যে একদিন রাগের মাথায় আমার বড় কাকা সবার সামনে বিষ খেয়ে আত্মহত্যা করেন। মরার আগে তার শেষ কথা ছিল, এই জমি আমি কাউকে ভোগ করতে দেব না। গ্রামের সালিশ আর বিবাদের চাপে পড়ে অদ্ভুত এক সিদ্ধান্ত হলো। কাকার শেষ ইচ্ছা অনুযায়ী আমাদের শোবার ঘরের জানালা ঠিক 5 হাত দূরে উঠানোর এক কোণে তাকে কবর দেওয়া হলো। বাবা ভেবেছিলেন এতে হয়তো কাকার আত্মা শান্তি পাবে, কিন্তু আমরা জানতাম না যে এই কবরই আমাদের বিভীষিকার কারণ শুরু হবে। শুধুমাত্র এই ঘটনা যারা খুব সাহসী তারাই শুনবেন। তো এই কবরটা আমাদের 40 দিন পর্যন্ত ঝামেলা করে। চলুন, প্রথম 10 দিন কাকা মারা যাওয়ার ঠিক পরেই, ওই মারা যাওয়ার পর থেকেই বাড়ির আবহাওয়াটা পাল্টে যায়। ঘরটা সবসময় ভ্যাপসা গমট হয়ে থাকতো, আর মাঝে মধ্যে নাকে আসতো এক তীব্র কীটনাশকের গন্ধ। মা প্রথমে লক্ষ্য করলেন এই ঘটনাটা। একদিন দুপুরে মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ দেখলেন জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। আমার মা ভাবলেন হয়তো বাবা, কিন্তু ভালো করে মা যখন দেখলেন এক বিভৎস নীলচে রঙের অবয়ব, যার মুখটা বিষের যন্ত্রণায় বিকৃত হয়ে আছে। মা চিৎকার করে উঠে, নরম সরম মানুষ ছিল তো, ওখানেই জ্ঞান হারিয়ে ফেললেন। এই যে আম্মুর সাথে যে আরো অনেক ঘটনা, ঘুমালে জানালায় ঠক 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 করতেন। বিভিন্নভাবে আমাদের মাটির বাসার তালার নিচে চান্দা দেওয়া আছে, ওই চান্দার কাপড়ের উপরে টিকটিকির মতো দৌড়াদৌড়ি করতো, কি জানি সবসময় ঘোরাফেরা করতো। সাধারণ টিকটিকি তো এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে না, প্রায় অনেকক্ষণ ধরে মা সেটা দেখতো। তো পরের 20 দিন, 10 থেকে 20 দিনের মতো সময়ে আমার বাবা প্রথমে আমার মার সাথে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল এই 10 দিনে, তো সেগুলো আমার মা আবার আমার আব্বুকে সবকিছু খুলে বলে। তখন বাবা এসব বিশ্বাস করতে চাননি, কিন্তু কাকা মারা যাওয়ার পর 20 দিনের মাথায় বাবা মাঝরাতে ধরফর করে জেগে উঠলেন। তার মনে হলো কেউ যেন তার বুকের উপর ভারী একটা পাথর বসিয়ে দিয়েছে। অন্ধকার ঘরে বাবা দেখলেন জানালার পর্দাটা দুলছে।
আর সেই জানালার ফ্রেম ধরে এক কঙ্কাল সার হাত, মানে হাতের কঙ্কাল, সেটা ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে। সেই হাতের নখগুলো মাটির নিচে পচে যাওয়া মানুষের মতো কালো। একটা ভারী কণ্ঠস্বর নিচু সুরে বলল, জমি তো নিলেই ভাই, এবার আমাকেও একটু জায়গা দে। এইভাবে বাবা যখন আবার আমাদের জমিতে অনেক সময় আমার আব্বু সার টার বা জমিতে অনেক কীটনাশক ছিটাতে গেলে, তখন যদি কখনো মাগরিবের আজান পার হয়ে যায় আর যদি আশেপাশে আব্বুর সাথে কেউ না থাকতো, তখন বিভিন্ন ধরনের আকৃতি গ্রহণ করে অনেক দূর থেকে আমার আব্বুকে উল্টা দিকে শুধু ডাকতো, এবং জমি থেকে স্বয়ং আমার কাকা তার নিজের রূপ ধরে ডাকতো, এদিকে আয়, এদিকে আয়। যদি তার কথাই সায় দিত, ওখানেই কোনো একটা বিপদ ঘটাতো আমার বাবার। তো এইরকম করে বিভিন্নভাবে আমার বাবার সাথেও উঠে পড়ে লেগেছিল ওই 20 দিন। তারপর 40 দিনের মাথায় গ্রামের মানুষ সবাই যখন একত্রিত হয়ে এইসব বিষয় বিভিন্নভাবে অনেকজনে, শুধু বাবা মা না, অনেকজনকেই ঝামেলা করতো রাতে। তো মৃত্যুর পর 40 দিন পর্যন্ত আত্মা আশেপাশে ঘোরে। আমাদের বাড়ির জন্য সেই 40 দিন ছিল নরকবাসের সমান। আমার ছোট বোন রাতে ঘুমাতে পারতো না। সে বলতো জানালার ওপার থেকে কেউ নাকি সারা রাত নখ দিয়ে কাছে আঁচড় কাটে এবং এইরকম খসখস গলায় তার নাম ধরে ডাকে। তো 40 দিনের রাতটা ছিল একদম নিঝুম। আমরা সবাই ভয়ে একসাথে এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ জানালার ওপাশে বিকট এক মাটির শব্দ শুরু হলো, মাটি খোঁড়ার আওয়াজ শুরু হলো। মনে হচ্ছিল যেন কেউ খুব দ্রুত কবর খুঁড়ে উপরে উঠে আসতে যাচ্ছে। তো হঠাৎ আমাদের ঘরের জানালার কাঁচটা প্রচণ্ড শব্দে মানে ভেঙে চুরমার হয়ে গেল। তো তারপরে হুট করে মানে হু করে ঘরে ঢুকে এলো এক তীব্র বিষের গন্ধ। আমরা দেখলাম কবরের দিক থেকে একটা ছায়া জানালা ভেঙে কাঁচ দিয়ে আমার ঘরের ভিতরে ঝুঁকে আসছে। আমরা চোখ বন্ধ করে টকটকে লাল, দুটো চোখ লাল দেখছি, আর মুখ দিয়ে লালার মতো কালো বিষ গড়িয়ে পড়ছে। বাবা ভয়ে চিৎকার করে বলল, আমি জমি ছেড়ে দিব, আমি কালই সব দান করে দিব, দোহাই লাগে তোর, তুই চলে যা, আমি সবাইকে আমি আমার যত জমি আছে সব মানুষকে দিয়ে দিব। এরকম একটা ভয়ে সে আতঙ্কে কথাগুলো বলছিল। মুহূর্তের মধ্যে সেই ছায়াটি মিলে গেল। পরের দিন সকালে আবার আমরা যখন জানালার বাইরে তাকালাম, দেখলাম সেই কবরের মাটিগুলো উলটপালট হয়ে আছে, যেন ভিতর থেকে কেউ বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে। আর জানালার নিচে কাদার মধ্যে পড়ে আছে কাকার সেই পুরনো লাঠিটা, যেটা তার সাথে কবরে দেওয়া হয়েছিল। এখনো মাঝে মাঝে বৃষ্টির রাতে সেই জানালার কাচের উপর ভ্যাপসা বাষ্প জমে যায়, আর এই বাষ্পের উপর ফুটে ওঠে অদ্ভুত সব আঁকিবুকি, যেন কেউ ওপার থেকে কিছু বলতে চাইছে। আমরা জমি ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু কাকার সেই বিষাক্ত দীর্ঘশ্বাস আজও আমাদের পিছু ছাড়ে না। তো তারপরে যে ঘটনাটি ঘটলো, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এরপরে আমার কাকা বা বাবা তার কথা রেখেছিলেন। পরের দিন সকালে গ্রামের মাতব্বরকে ডেকে জমির সব কাগজপত্র ফিরিয়ে দেওয়া হয়, মানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আমরা ভেবেছিলাম এবার হয়তোবা শান্তি ফিরে আসবে, কিন্তু বিভীষিকার যে শেষ হয়নি সেটা বোঝা গেল কাকার মৃত্যুর ঠিক 40 দিনের পরে। জমিদান করার পর কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। জানালার বাইরে সেই শব্দ বা বিষের গন্ধ আর পাওয়া যাচ্ছিল না, কিন্তু 40তম দিন, ওই দিনটা যত কাছে আসছিল, বাড়ির পরিবেশটা তত বেশি থমথমে হয়ে উঠেছিল। ওই দিন ছিল কাকার 40। মা ঠিক করেছিলেন কাকার আত্মার মাগফিরাতের জন্য বা শান্তির জন্য কিছু দান খয়রাত করবেন। সেদিন রাতটা ছিল আমাবস্যা। বাইরে অনেক ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু পেঁচার ডাক শোনা যাচ্ছে। রাত যখন ঠিক 12টা, হঠাৎ আমাদের ডাইনিং টেবিলের উপর এরকম শব্দ হচ্ছে। আমরা সবাই নিজের নিজের ঘরে ছিলাম, ভয়ে কেউ বেরোলাম না, কিন্তু পরেক্ষণেই শুনতে পেলাম
বাবার আর্তনাদ। আমরা বাবার ঘরে ছুটে গিয়ে দেখলাম বাবা জানালার দিকে আঙ্গুল তুলে ইশারা করছেন। জানালার কাঁচ ভাঙাই ছিল, সেখানে কেউ নেই, কিন্তু ঘরের মেঝের উপরে হলদে রঙের বিষাক্ত বমি পড়ে আছে, আর সেখান থেকেই সেই তীব্র কীটনাশকের গন্ধ বেরোচ্ছে। সবচাইতে ভয়ের বিষয় হলো ওই বমির উপর দিয়ে কেউ যেন হেঁটে গেছে। ঘরের ভিতরে আসার পায়ের ছাপ স্পষ্ট। হঠাৎ আমার মা চিৎকার করে বাথরুমের দিকে আঙ্গুল দেখালেন। বাথরুমের আয়নাও বাষ্পে জমে গেছে এবং তাতে কার যেন কাপা কাপা হাতের লেখা ফুটে উঠেছে, আমি একা যাইনি, তোদেরও নিয়ে যাব। আমরা বুঝতে পারলাম কাকা শুধু জমির জন্য ফেরেননি, তার মনের ভিতরে জমে থাকা ঘৃণা আর রাগ তাকে একটা পৈশাচিক শক্তিতে পরিণত করেছে। তিনি চান না আমরা এই বাড়িতে সুখে শান্তিতে থাকি। হঠাৎ জানালার বাইরে কবরের দিক থেকে একটা অদ্ভুত গ্যাঙ্গানির সাউন্ড আসলো। আমরা সাহস করে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। টর্চের আলো ফেলতে আমাদের রক্ত হিম হয়ে গেল। কবরের মাটি এখন আর সামনে নেই, কবরের মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, আর সেখান থেকে কাকার পচে যাওয়া হাত উপরে উঠে আসছে। তার নখগুলো মাটির ভিতরে কামড়ে ধরে, তিনি যেন নিজেকে টেনে উপরে তুলছে। আমরা দেখলাম কাকার সেই নীলচে মুখটা মাটির উপর বেরিয়ে এলো। তার চোখ দুটো নেই, সেখানে শুধু অন্ধকার গর্ত। তিনি খসখসে গলায় হাসলেন আর বললেন, জমি দিয়েছিস ঠিকই, কিন্তু রক্তের দেনা তো মিটাসনি ভাই। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। বাবা আমাদের নিয়ে সির্ফ গায়ের কাপড় ওই রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন। পেছনে শুনতে পাচ্ছিলাম জানালার কাঁচগুলো একে ভেঙে চুরমার হয়ে ভেঙে পড়ছে, আর কাকার সেই পৈশাচিক অট্টহাসি হে হে হা হা এরকম করে সারা গ্রামে প্রতিধ্বনি হচ্ছে। পরের দিন সকালে গ্রামের লোক গিয়ে দেখে আমাদের পুরো বাড়িটা যেন একটা 100 বছরের পুরনো হয়ে গেছে এবং দেয়ালগুলো নোনা ধরে খসে পড়েছে, আর জানালার ধারে সেই কবরটা একদম খোলা, ভিতরে কোনো লাশ নেই। আজ কয়েক বছর হয়ে গেল আমরা ওই গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি, কিন্তু আজও মাসের সেই নির্দিষ্ট তারিখে আমাদের ফ্ল্যাটের জানালার বাইরে কেউ একজন নখ দিয়ে আঁচড়ায়, আর মাঝে মাঝে মাঝরাতে ফোনের স্ক্রিনে একটা অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলে শুধু ওপাশ থেকে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়, আর ভেসে আসে তীব্র কীটনাশকের গন্ধ। কাকা বোধ হয় আজও আমাদের খোঁজ ছাড়েনি, কারণ অভিশপ্ত রক্ত কোনোদিন পিছু ছাড়ে না। তো এইভাবে চলতে থাকে আমাদের সাথে নির্মম সব কাহিনী। আমাদের জীবনটা আগে অনেক শান্তির ছিল, কিন্তু এখন আমাদের জীবনটা নরকে পরিণত হয়ে গেছে। রাসেল ভাই, এই গল্পের আমরা যখন আমাদের বাড়ি ছেড়ে দিয়ে শহরের নতুন ফ্ল্যাটে আসি, সেখানেও আমাদের শান্তি মেলেনি। কিছুদিন আমার শান্তিতেই কাটছিল আমাদের দিনকাল। আমরা ভেবেছিলাম কংক্রিটের জঙ্গল হয়তো গ্রামের সেই পুরনো প্রেতাত্মা খুঁজে পাবে না আমাদের। আমরা ভেবেছিলাম এটা, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। একদিন ভোরে ঘুম থেকে উঠে আমি দেখলাম বাবার গায়ের চামড়া, ওই চামড়ার জায়গা নীলচে হয়ে গেছে। ঠিক যেমনটা বিষ খেলে মানুষের সবকিছু নীল হয়ে যায়, ঠিক তেমনই। বাবা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করছেন, কথা বলা বন্ধ করে দিলেন আমার বাবা। তারপরে মা লক্ষ্য করলেন বাবা এখন সাধারণ খাবারও খাচ্ছে না। তিনি শুধু জল খান, আর তার ঘর থেকে সেই তীব্র কীটনাশকের গন্ধ এখনো আর যায় না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাবার পায়ের ছাপগুলো এখন আর সোজা পড়ে না। তিনি যখন মেঝেতে হাঁটেন, দেখা যায় পায়ের ছাপগুলো পেছনের দিকে উল্টে হয়ে আছেন। আমরা বুঝলাম কাকা আমাদের শুধু তাড়া করেনি, তিনি বাবার শরীরের ভিতরে জায়গা করে নিছেন। একদিন বাবা যখন বাথরুমে ছিলেন, আমি আর
মা বাবার সেই পুরনো কাঠের আলমারিটা খুললাম। সেটা আমার গ্রাম থেকেই নিয়ে এসেছিলাম। আলমারির মানে আমরা যখন বের হয়েছিলাম, যখন স্রেফ জামা কাপড় নিয়ে বের হয়েছিলাম, তখন আমার বাবা দৌড়ে গিয়ে ওই কাঠের বাক্সটা নিয়ে এসেছিল। আলমারি একদম নিচে, কাপড়ের স্তূপের নিচে লুকিয়ে ছিল এক ছোট কৌটো। কৌটোটা খুলতেই আমার হাত কেঁপে উঠল। ওটার ভিতর ছিল কাকার কবরের এক মুঠো ভিজে মাটি আর কাকার সেই বিষ খেয়ে নীল হয়ে যাওয়া জিহ্বার এক টুকরো। বাবা কেন নিজের সাথে এটা বয়ে এনেছে? মা তো কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা আনেনি রে মা, এটা ওই আত্মাটাই নিয়ে এসেছে। ও আমাদের সবাইকে শেষ না করা পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না বা শান্তি পাবে না। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাবার ঘর থেকে এক বিকট শব্দ শোনা গেল। আমি আর মা দৌড়ে গিয়ে দেখলাম বাবা খাটের উপর দাঁড়িয়ে আছেন, কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছেন উল্টো দিকে। তার চোখ দুটো একদম সাদা হয়ে গেছে আর মুখ দিয়ে গলগল করে সেই কালো বিষাক্ত লালা বেরোচ্ছে। বাবা কাকার গলায় হুবহু বলে উঠলেন, আমি তোদের বলেছিলাম না রক্তের দানা মিটাতে হবে? এই দেখ, আমি তোদের মাঝেই ফিরে এসেছি। বাবার দুটো হাত লম্বা হয়ে আমাদের গলা চেপে ধরল। সেই হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা, পচে যাওয়া মাংসের মতো দুর্গন্ধময়। আমার মা, ওই যে আগে বলেছিলাম আমার মার হাট অনেক দুর্বল, মা এতটুকু দেখে জ্ঞান হারালেন। আমি ছটফট করতে করতে যখন প্রায় শেষ হয়ে আসছি, ঠিক তখন জানালার বাইরে এক তীব্র আলোর ঝলকানি দেখলাম। এবং পরের দিন সকালবেলা প্রতিবেশীরা আমাদের ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারা বাবাকে মৃত অবস্থায় পায়। ডক্টররা বলেন বাবা নাকি হৃদরোগে মারা গিয়েছেন। কিন্তু অবাক করার বিষয় হলো, ময়নাতদন্তে দেখা গেল বাবার পাকস্থলীতে প্রচুর পরিমাণে কীটনাশক অর্থাৎ বিষ রয়েছে। অথচ বাবা গত কয়েক মাস ধরেই ঘরের বাইরেই যাননি। মায়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তিনি সারাদিন বিড়বিড় করেন, ও আসছে, ও জানালা দিয়ে আসছে। আর আমি এখন একলা এই ফ্ল্যাটে থাকি। রাতে যখন আয়নার সামনে দাঁড়াই, আমি নিজের চেহারা দেখতে পাই। আয়নায় দেখি সেই পুরনো গ্রাম, সেই জানালার ধারের কবর, আর কবরের ওপাশে দাঁড়িয়ে থাকা সেই নীলচে ছায়াটা। সে আমার দিকে তাকিয়ে হাসে আর নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, পরের বার তোর পালা। আমি এখন আর জানালা বন্ধ করি না, কারণ আমি জানি সে জানালার ওপারে নয়, সে আমার রক্তের ভিতরে মিশে গেছে। তো আমি এরপরে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে শোনার জন্য আমি যখন রাতে ঘুমাই, তখন ঘুমানোর সময় আমার আম্মুকে খাইয়ে দিয়ে আমি আমার আম্মুকে ওষুধ টষুধ খাওয়ানোর পরে আমি বাসায় আসি, আমার রুমে আসি। আমার রুমে আসার পরে আমি ওষুধ টষুধ খেয়ে আমি আমারও জ্বর আসছিল এই ঘটনার পরে, আব্বু মারা যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি ওষুধ খেয়ে খাটে ঘুমিয়ে পড়ি। তখন আমার বাবা স্বপ্নে আসে, এসে আমাকে বলে, মা, তোর কাকাকে আমি যেভাবেই হোক দমিয়ে রাখবো, তোর মাকে সুস্থ করিস, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। তখন বাবা নাকি সেই তার সাথে লড়াই করে হাড্ডাহাড্ডি। বাবা এখনও জানালায় নাকি আমাদের পাহারা দেয়, যাতে ওই কাকার আত্মাটা আমাদেরকে কোনো ডিস্টার্ব না করতে পারে। তো তারপরে ভাইয়া মা সুস্থ হয়ে যায়। আমরা আবার ওই ফ্ল্যাট ছেড়ে, আমার বাবা বলেছিল তোরা অন্য কোথাও চলে যা, কোনো এক বিশাল নদীর ওপারে চলে যাবি, তাহলে তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমরা চলে যাই যমুনা নদী পার হয়ে বগুড়ার এক বগুড়ার কাহালু থানার এক ছোট্ট গ্রাম, ভাগদুবরা গ্রাম, সেই গ্রামে আমরা থাকি। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া। যদি আপনারা আমার এই ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই সেই ঘটনাটি শেয়ার করবেন, খুবই খুশি হব। আর অনেকেই আমাদেরকে ঘটনা পাঠায়। আজকের এই ঘটনা খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা কিন্তু একটা কালেক্টেড ঘটনা, আমি বলছি না সত্য ঘটনা। আপনাদের ভয় পাওয়ানোর জন্য, আপনাদের ভয় আরও ভয়ের একটা আনন্দ দেওয়ার জন্য এই ঘটনাটি পড়া।
যাই হোক, সত্য ঘটনা অনেকেই পাঠায়। আমি এই ঘটনাটি কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরেছি। আসলে ঘটনাটা একটু হলেও মানে অন্য ধরনের ছিল না, মানে খুব ভালো লেগেছে বলে মনে করি। আমারও খুব ভালো লেগেছে, ঘটনাটি দেখেই পড়েছি। তো যাই হোক, এইরকম যারা ঘটনা শুনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কেউ যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের ঘটনা রেকর্ড করে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও লোকাল ভূত FM চ্যানেলে। জি রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে আসলে মেইলে পাঠিয়েছে হাসিব আহমেদ দুর্লভ নামে একজন। জি। ও ক্যানাডাতে থাকে। জি। কানাডাতে থাকে এবং ওর ওখানকার লোকাল একটা ঘটনা ও আমাকে পাঠিয়েছে, যেটা হচ্ছে ও কয়েকদিন আগে ফেসবুকে কিছু কার্ডের ছবি আমাকে পাঠায়, সেটা হচ্ছে ট্যারট কার্ডের ছবি। আচ্ছা, ট্যারট কার্ডের ছবি। তো আমি জাস্ট দেখি জিনিসটা, তো ও আমাকে বলে যে ভাইয়া এটার পিছনে কিন্তু আরো কিছু ঘটনা আছে, আপনি যদি শুনতে চান এটা একটা ট্রু ঘটনা। এখানকার কাইন্ড অফ লাইক যেটাকে বলা হচ্ছে আরবান মিথের মতো, সবাই এটা জানে। হ্যাঁ, এই ঘটনাটা আপনি খুব ভয়ঙ্কর এই কার্ডগুলোর পিছনে, এবং ওই কার্ডগুলোই নাকি ইনভলভ ছিল ওটার ভিতরে। আচ্ছা, আমি বললাম যে ওকে, তুমি বলতে পারো আমাকে, আমি শুনবো। তো তখন আমাকে ঘটনাটা লিখে পাঠায়। তো রাসেল ভাই, আমি ঘটনাটা আপনাকে বলছি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কি আপনার ক্যানাডার সেন্ট জোনসে, নিউ ফাউন্ডল্যান্ডে। তো সেন্ট জোনস আপনার এটা হচ্ছে আপনার এখনো খুব একটা উন্নত শহর না, এবং এটা 1995 সালের ঘটনা। সেই সময় আমি এসেছিলাম, ইউনাইটেড স্টেটসে ছিলাম। তো সেই শহরের ঘটনা এটা। আর 90s এর সময় এটা নাকি আরো বেশি আন্ডার ডেভেলপ ছিল জায়গাটা। জি। তার এখানে নাকি খুব বেশি প্যারানর্মাল ব্যাপারগুলো চর্চা মানুষ করে। ও আমাকে বলেছে যে ওখানকার কিছু আপনাকে ছবি আমি যদি দেখাই, আপনি দেখে বুঝবেন যে জায়গাটার ওয়েদার অ্যান্ড এভরিথিং, লাইক ক্লাইমেটটাও একটু ডিফারেন্ট, এবং আশেপাশের সবকিছু। যাই হোক, এই ঘটনাটা আমি বলি। তো সেই শহরে একজন ভদ্রমহিলা বাস করতেন। তার নাম, ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা ছদ্মনাম ইউজ করেছে, বলছে ওনার নাম ক্যাথরিন ধরুন। আচ্ছা আচ্ছা। তো সে ম্যাজিকের সাথে ইনভলভ ছিল। তো ও যদিও লিখেছে এটা হোয়াইট ম্যাজিক, আর আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই যে ম্যাজিক এর মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক নেই। ম্যাজিক ইজ ম্যাজিক, ম্যাজিক ইজ ব্ল্যাক ইটসেলফ, যদি ট্রু ম্যাজিক হয়ে থাকে। ইফ ইট ইজ নট এ ট্রিক, ম্যাজিক হয় ম্যাজিক অ্যান্ড ট্রিক। তো ম্যাজিক কিন্তু সব আমরা যেটা দেখি, টিভিতে দেখি বা আমরা অ্যামিউজমেন্টের জন্য। সো ম্যাজিক মিন্স ব্ল্যাক ম্যাজিক, বিকজ দেয়ার ওয়্যার টু থিংস। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছিলেন, একটা হচ্ছে বলেছে যে একটা হচ্ছে ম্যাজিক, একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে আপনার মুজিজা। দুটা জিনিস, তো দুইটা জিনিস। হোয়াইট ম্যাজিক বলতে আপনি মানে নবীদের সময় যেটা ছিলেন, প্রফেটদের সময় যেটা ছিল সেটা মুজিজা, আর পরবর্তী ওলিয়া উলিয়ারা যেটা করে সেটা কারামত। তো সেটা টোটালি আল্লাহর কাছ থেকে আসে, ওটার মধ্যে কোন রকম নাই। আর ম্যাজিক যেটা, সেটা ব্ল্যাক, যেটা হারুত আর মারুত নিয়ে আসছিলেন প্রাচীন ব্যাবেলে। যাই হোক, এটা একটু ক্লারিফিকেশন দিলাম যেহেতু ঘটনার সাথে এটা রিলেটেড। তো আপনার তো ওই মহিলা ওখানে ম্যাজিক চর্চা করতেন, এবং ওই মহিলা কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করতেন। আচ্ছা। তো একদিন রাতের কথা, ওই মহিলা বাসায় বসে আছেন, তো এই সময় তার সাথে দেখা করতে আসেন একজন ভদ্রলোক। ভদ্রলোক বললে ঠিক হবে না, মানে একজন লোকটা বেশ উস্কো খুস্কো, মানে কাপড় চোপড় বেশ এলোমেলো টাইপের। সে আসে তার ভাগ্য গণনা করার জন্য তার ম্যাজিকের মাধ্যমে। তো এটা লোকটা আসার পর তিনি তাকে বসান রীতিমতো তার যেখানে তিনি এই চর্চাগুলো করেন সেখানে আর কি, যেখানে তিনি ক্লায়েন্টের দেখা করান আর কি সেখানে। তো বসার পর লোকটাকে এসে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানতে চান। লোকটা বলে যে আমি আমার লাক সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি জানতে চাই। তো ভদ্রমহিলা বলেন যে ওকে। উনি ওনার কার্ড সেট বের করেন, যে কার্ড দিয়ে উনি সেটা গোনার পরে উনি কার্ডগুলোকে শাফল করেন, শাফল করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দেন পিক করার জন্য কার্ড। তো ভদ্রলোক যখন নাকি উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছে, না ভদ্রলোককে শাফল করার জন্য না বাড়িয়ে দেন কার্ডগুলো না দিকে, ভদ্রলোকের দিকে যখন উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছেন তখন নাকি ওনার সাথে ওই ভদ্রলোকের হাতের স্পর্শ লাগে। আচ্ছা। স্পর্শে উনি বুঝতে পারেন উনি একটা ডার্ক ফিলিংস পান। এটা হচ্ছে যে মানে ফিলটা এরকম যে কোনো কিছু একটা অশুভ এই ভদ্রলোকের মধ্যে আছে, বা একটা সামথিং আনইউজুয়াল। তো
উনি ছিলেন কাইন্ড অফ লাইক এ সাইকিক, বাইরে যেটাকে বলে সাইকি, যারা সাইকিক বল রিড করে এন্ড স্টাফ লাইক দ্যাট, তো তাদের বিরুদ্ধে এই ধরনের ভিশন আসতো আর কি। তো উনি তখন চিন্তা করে লোকটা কি খারাপ, কোনো ধরনের মানে চোর ডাকাত রেপিস্ট বা সামথিং লাইক দ্যাট, ক্রিমিনাল কিনা। তো এটা চিন্তা করে উনি একটু টেনশনে পড়েন। পরবর্তীতে পরে মুহূর্তে উনি বাদ দেন, বলে আচ্ছা ঠিক আছে, লেটস ডু ইট। তো ভদ্রলোক শাফল করে কার্ড দেওয়ার পর উনি সেখান থেকে 8টা কার্ড পিক বেছে নেন, হ্যাঁ। বেছে নেন। তো হাসিব আমাকে কার্ডগুলোর নাম বলেছিল, বাট আমি সেটা এখানে উল্লেখ করব না। ওকে, ঠিক আছে। তো 8টা কার্ড বেছে নেওয়ার পরে উনি একটা একটা কার্ড করে লোকটার ভাগ্য বর্ণনা শুরু করেন। তো কার্ড রিড করতে যেয়ে দেখা যায় যে ভদ্রলোক তার জীবনে একটা সময় অর্থবিত্ত কামিয়েছিলেন এবং বেশ ভালো অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং বেশ সচ্ছল ছিলেন এবং ধনী হয়েছিলেন। পরবর্তীতে তার বিভিন্ন বদভ্যাস, নেশা, জুয়া খেলার কারণে আস্তে আস্তে উনি সব হারান। তো প্রথম এই 7টা কার্ডে বিভিন্ন এইসব বর্ণনা উনি দেন তাকে, দেওয়ার পর বাকি থাকে হচ্ছে লাস্ট কার্ডটা। জি, এই কার্ডটা যখন উনি দেখেন তখন সে নাকি একটা রিডিং দেখতে পান যে অত্যন্ত কষ্টের মাধ্যমে সবকিছু শেষ হবে। তো এটা দেখে উনি নাকি ওই ভদ্রলোককে এইটা বলতে চান না রেজাল্টটা। জি। এনিওয়েজ, এখানে আমি একটু বলে রাখি রাসেল ভাই, কারণ এই যেহেতু কাহিনীটা আমি বলছি, এখানে আমার নিজের বিশ্বাসটাও এখানে কাজ মানে বলা উচিত। কার্ড রিডিং বা হোয়াটএভার, এটা দিয়ে কখনোই মানুষের ভবিষ্যৎ বলা যায় না। মানুষ কখনোই কারো ভবিষ্যৎ বলতে পারে না। এটা গেম হিসেবে ইট ইজ কাইন্ড অফ এ গেম, এটা কখনোই সম্ভব না, কারণ এটা সিরিয়াসলি যারা করেনও তাদেরকে বলবো এত সিরিয়াসলি এটা নেয়ার কোনো মানে নাই। বলা আছে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা সিরিয়াস কিছুই না, মানে খেলার মতো। হ্যাঁ, কারো কাছে থেকে ভাগ্য জানতে, মানে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ভাগ্য গণনা জানতে চাওয়াটা হচ্ছে হারাম অ্যাজ এ মুসলিমদের জন্য। এটা আমার জানানো কর্তব্য ছিল, আমি জানিয়ে দিলাম যেটা হারাম। এনিওয়েজ, কারণ ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না। এনিওয়েজ, তো ওই ভদ্রলোক, ওই ভদ্রমহিলা তাকে বলেন না কথাটা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে তার সবকিছু শেষ হবে। তো ভদ্রলোক বলে, কি তুমি কার্ডের বলছো না কেন, লাস্ট কার্ডে কি আছে? তো সে বলে, না তুমি এটা না জানলেও চলবে, ইটস ওকে। সে ভদ্রলোক তাকে চাপাচাপি করে, না ইউ হ্যাভ টু টেল মি। তো যখন তাকে অনেক চাপাচাপি করে, ভদ্রমহিলা তখন তাকে বলে যে তোমার লাস্ট কার্ডের ব্যাপারটা ছিল এরকম। তো এই কথা শোনার পর লোকটা হাসি শুরু করে, অট্ট হাসি, খুব হাসে, হা হা করে হাসে। হেসে লাস্টে মানে সে বিলাপ বকা শুরু করে, বিলাপ বকা শুরু করে সে কপাল চাপড়াতে চাপড়াতে নিজের মতো ওনার বাসার থেকে বিদায় নেয়। সো ভদ্রমহিলা ওইটা বিদায় দেয় এবং সে খুব একটু অড ফিল করে যে কি আসলো, কি বললো এই সেই। একটা এরকম সময় যেতে থাকে, বাট ওনার মধ্যে একটা বাজে ফিলিংস কাজ করতে থাকে এটা নিয়ে। তো এর মধ্যে মাস 2 পরে কোন এক পূর্ণিমার রাতে এই মহিলা তখন তো তার জাদু সাধনা করতো, ম্যাজিক সাধনা। তো সে কিছু আরক শেকড় আর কি পোড়াতে পোড়াতে তার বাসার বারান্দায় সব বাতি নিভিয়ে দিয়েছিল, সব সারা বাড়ি মোটামুটি অন্ধকার করে সে বাসার আঙিনায় এই বাতি, এই আরক পুড়িয়ে একটা ধোঁয়া তৈরি করে সে আস্তে করে একটা চেয়ারে বসেন। এবং যারা এই ধরনের সাইকিক সাধনা করেন বা যারা উইচ যাদেরকে বলা হয়, তারা এই ধরনের সাধনা প্রায় করেন। পূর্ণিমার রাতে অনেকেই করেন এরা এই ধরনের জিনিস। এনিওয়েজ, তো উনি এই সাধনা করতে করতে উনি এইগুলো পুড়িয়ে উনি তার মতো সাধনা করছেন বসে বসে একটা চেয়ারে, মন্ত্র পড়ছেন। এই সময় তার হঠাৎ করে মনে হয় যে তার বাগানের আশেপাশে যে দূরে যে ফেন্সের কাছে যে গাছগুলো, সেগুলোর মধ্যে কিছু একটা ঘুরে চলে যাচ্ছে ছায়ার মতো। এবং একটা শব্দটা এরকম, কোন গাড়ির ইঞ্জিন যদি খুব ভারী ইঞ্জিন লাইক আ ট্রাক অর সামথিং, সেই ইঞ্জিন যদি কোনো কথা বলতে থাকে জাস্ট লাইক দ্যাট, এরকম। তো এবং একটা ভয়েসের মতো আসে সেই শব্দ থেকে যে তুই আমাকে কি করলি, এরকম টাইপের একটা। তো শুনে সে একটু ভয় পেয়ে যায় এবং সে তখন তাড়াতাড়ি তার বাসার মধ্যে ঢুকে যে উনি ওনার হাজবেন্ডকে বলেন যে এরকম এরকম ব্যাপার ঘটছে, এখানে মনে হচ্ছে কারা কি। তো হাজবেন্ড সেটা করে, উনি হাজবেন্ডের বাসায় শটগান ছিল, সে শটগান নিয়ে সে বের হয়। সে মনে করে কোনো ইন্ট্রুডার হয়তো বাসার বাইরে। আসার পর দেখে যে তার যে টেবিলটা ছিল, যে টেবিলের পাশে বসা ছিল, সে টেবিলটা ভাঙা, 2 টুকরা করা, কেউ নাই। তো সে তখন থতমত খায় এবং বাসায় ঢুকে যায়। তারা মনে করে কে বা কারা বা whatever, সে মানে ওইটা নিয়ে করে না। তো তারও কিছুদিন পরে একদিন উনি এরকম আবার বসে আছেন নিচে তার লিভিং রুমের পাশে। তো
তো হঠাৎ করে তার অস্বস্তি লাগা শুরু করে, মনে হয় যে কি হচ্ছে, কেমন জানি একটা মানে মনে হচ্ছে তৃতীয় কোনো কিছুর একটা উপস্থিতি এখানে আছে রুমের মধ্যে, কেউ তার দিকে তাকিয়ে আছে, তার দিকে তার পিঠের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো সে আস্তে 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 করে চোখ ফিরায়। যখন চোখ ফিরায় তখন তিনি দেখে যে ওনার পেছন দিকে অন্ধকার, এবং ওই অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে আছে। আচ্ছা, এবং চোখ জ্বলে থাকাটা হচ্ছে কাইন্ড অফ লাইক, আপনারা যদি কেউ ওই যে প্রেডেটর মুভি দেখেন, প্রেডেটরের মধ্যে দেখবেন যে হঠাৎ করে লাইক অদৃশ্যের মধ্যে চোখ, রাইট, এরকম দুটো চোখ নাকি তার পিছে হঠাৎ জ্বলে ওঠে। এবং এটা দেখেও সে খুব ভয় পায়, ভয় পেয়ে সে মানে হাজবেন্ডকে ডাকে এবং দেখে সেখানে কেউ নাই। আচ্ছা, তো এইভাবে করে তার দ্বিতীয়বার ইনসিডেন্টটা হয়। এবং থার্ড ইনসিডেন্টটা হচ্ছে যে উনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থেকে রাতের বেলা হঠাৎ করে উনি স্বপ্নে দেখেন যে উনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পেছনে ওনাকে কেউ ধাওয়া করছে। এবং একসময় উনি বুঝতে পারেন ওই যে সেই একজন লোককে উনি ভাগ্য তার লাক রিডিং করছিল, সেই লোকটা তাকে ধাওয়া করছে। এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দেখতেছে যে ওই লোকটা এসে পড়তেছে কাছাকাছি, এক সময় তাকে ধরে ফেলে। ওকে যখন ধরে লোকটা, তখনই তিনি ফাইন্ড আউট করেন যে ওনাকে বোবায় ধরছে, লাইক স্লিপ প্যারালিসিস এসে। এবং উনি অনেক চেষ্টা করেন, কথা বলতে পারতেছে না। এর মধ্যে ওনার চোখ খুলে যায়। চোখ খুলে উনি দেখে যে ওনার সামনে যে চেয়ারটা ছিল, এই যে চেয়ারটা বিছানা বেডরুমে, সেখানে সেই ভদ্রলোক বসা। ভদ্রলোক বলতে সেই লোকটা, হ্যাঁ, বসা, এবং সে রক্তাক্ত, তার চোখে মুখে রক্ত, তার যে বুকের কাছে কেমন একটা মানে রক্তের একটা দাগ, মানে বেশ মোটা একটা দাগ রক্তের। এবং সে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার কাছাকাছি যখন আসে তখন উনি চেষ্টা করে ওনার স্বামীকে ডাকার, সেটাও সে পারে না। এবং যখন লোকটা খুব কাছে আসে তখন তিনি জ্ঞান হারান। তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে উনি পরদিন যখন ঘুম ভাঙে, উনি তখন বুঝতে পারে ওনার জ্ঞান হারান, ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেই। তো ওনার যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে এটা তো একটা কিছু একটা আমার করা দরকার, আমি কি করব। তখন তার সে এক ফ্রেন্ড আছে যে নিজেও এরকম লাইক সাইকিক রিডিং করে, তার সাথে যোগাযোগ করে। এবং তার বান্ধবী তাকে পরামর্শ দেয় যে আসো আমরা ওইজি বোর্ড নিয়ে আমরা বসি, দেখি কি করে। ও মাই গড, একটা এমনি করেছে, এরপরে আবার আরেকটা। তো তখন তার বান্ধবীর বুদ্ধিতে তিনি রাত্রেবেলা ওনারা এরকম একটা রাতে ওনারা দুইজনে আউইজি বোর্ড নিয়ে বসে। এবং বসার পরে ওনারা অনেকক্ষণ চেষ্টা করে, প্রথমে দেখছে কোনো রেসপন্স নাই। এবং অনেকক্ষণ পরে একটা দুর্বল রেসপন্স তারা পায়। এবং রেসপন্স পাওয়ার পরে ওরা চেষ্টা করে যে কার সাথে কথা বলতেছে। তো তখন দেখে মানে রেসপন্সটা এরকম আসে যে ওইখানে 25 বছরের বয়সী কোনো মেয়ের আত্মা আছে। এখানে আমি একটু ফুটনোট দিয়ে দিই রাসেল ভাই, ওইজি বোর্ডে কোনো আত্মা আসে না, যেটা আসে সেটা দুষ্ট জিন। হ্যাঁ, এনিওয়েজ, তো ওনার বোর্ডের মধ্যে দেখে যে 25 বছর বয়সী একটা আত্মা আছে। সে বলে যে তার সাথে আরো 5টা মেয়ে আছে, ওখানে 5টা মেয়ের আত্মা আছে, এবং আরেকটা এন্টিটি আছে। এবং সেই বলতেছে যে এটা এন্টিটিটা আসলে কোনো আত্মা না, আচ্ছা, যে এন্টিটিটা আছে সেটা একটা ডিমন, বা আমরা যদি বলি জিন, সে আছে। তো ওনারা ট্রাই করে যে আমি এই ডিমনটার সাথে কথা বলতে চাই। এবং আত্মা অনেক বার্গেনিং হয় তাদের মধ্যে। একটা পর্যায়ে তারা ওই ডিমনের সাথে তাকে কথা বলার জন্য একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। আচ্ছা, তো ডিমনটার সাথে অনেক কথাবার্তার মাধ্যমে একসময় ডিমনটা তাদেরকে বলে, অ্যান্সার করে যে সে ওই বাসায় ওই ভদ্রলোকের মাধ্যমে এসছিল। এবং এসছিল যেই কারণে যে এই মহিলা যে সাইকিক বা ম্যাজিক চর্চা করত, ব্ল্যাক ম্যাজিকটা চর্চা করত, সেটা ওই জিনটার খুব পছন্দের ছিল। আচ্ছা, এবং সে প্রায় চাইতো যে ওই মহিলার সাথে কথা বলতে বা সামথিং। সো সে যেটা করে, মানুষ হিসেবে ওই লোকের মাধ্যমে ওই বাসায় আসছিল, ঢুকছিল। এবং জিনটা তখনও তার বাসার বাইরে থেকে সবসময় তাকে ফলো করত। ওই লোকের মাধ্যমে তার বাসায় ঢুকে ওই কথা হয়। এবং যে লোকটাকে যখন নাকি মহিলা লাস্ট কার্ডে রিডিং বলেছিল, তখন লোকটা নাকি তার বাসার থেকে বের হয়ে যায়, যেতে যেতে প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পরে একটা রাস্তার পাশে ট্রান্স কানাডা হাইওয়ের কাছে সে অ্যাক্সিডেন্ট করে, একটা এসইউভির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা, তো জিনটা ওখানে আর কিছুই করতে পারে না, জিনটা চলে যায়। বাট জিনটা ওই মহিলাকে ছেড়ে যেতে চায় না, তাকে ডিস্টার্ব করতেই থাকে। তো সে বলে জিনটাকে যে মানে তোমাকে তো ছেড়ে যেতে হবে আমাকে, কাজ দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট তুমি আমার সাথে থাকতে পারবা, এরকম কিছু ব্যাপারে। তারপর জিনটার সাথে তারা একটা ইসে আসে, লাইক ডিলটা হচ্ছে এরকম যে ওখানকার যে ফরেস্ট আছে, সেই ফরেস্টে যে সে 5টা ছাগলকে
বলি দিবে এবং সেগুলোর মাথা গাছের সাথে ঝুলিয়ে রেখে আসবে এবং এটার জন্য তাকে রিচুয়াল করতে হবে। তো সেই মহিলা, এবং তাকে একা একাই করতে হবে, তো মহিলা সেখানে ওই ফরেস্টে যায় এরকম 5টা ছাগল নিয়ে, এবং সে নিচে ওগুলোকে বলি দেয়, বলি দিয়ে এবং ওই 5টার মাথা সে গাছের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিয়ে আসে এবং তার মতো রিচুয়াল প্ল্যান করে, এবং এভাবেই সে নাকি জিনটার থেকে মুক্তি পায়। সো এইভাবে করে মহিলাটার এই কাহিনীটা সমাপ্তি হয়। এটা নাকি ওখানে অনেক পরিচিত ঘটনা আছে, অনেকে নাকি জানে, এবং ও আমাকে ওই কার্ডের সেটটা ছবি দিয়েছে। ও নাকি কার্ড সেটটা কিনেছে সামহাউ নিলামে বা সামথিং এ, এবং কার্ডের সেটটার ছবিও সে আমাকে দিয়েছে, এবং যেই জঙ্গলে সেটা করেছে সেটারও সে ছবি, একটা ম্যাপ দিয়েছে আমাকে, গুগল ম্যাপ। এই ছিল স্টোরি। অনেক সাহসী উনি, ওনার তো মানে এটা তো ও মাই গড। আমি আপনাকে দেখাবো ছবিগুলো, আছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের আনন্দ দেওয়ার জন্য এইরকম সকল কন্টেন্ট বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি। লিসেনার্স, আপনারা যদি আমাদের সাথে প্রতিদিন কমেন্ট করেন বা আপনাদের কোনো পছন্দের ঘটনা যদি থাকে আমাদেরকে যদি বলেন যে আপনাদের কোনো ভৌতিক আর্টিস্ট আছে যাদের কণ্ঠ আপনাদের ভালো লাগে, বা বা আপনাদের কোনো স্থান কেন্দ্রিক ঘটনা, অনেকেই অনেক ধরনের ঘটনা পছন্দ করে। কেউ কালিস্থানের ঘটনা পছন্দ করে, কেউ শ্মশান ঘাটের ঘটনা পছন্দ করে, কেউ বা আবার জিনের ঘটনা ভালোবাসে। অনেক ব্যক্তি আছে যারা অ্যাম্বুলেন্স ঘটনা ভালোবাসে। অনেকেই আছেন যারা বিভিন্ন অন্ধকারে দুষ্ট জিনের চক্র এগুলো ভালোবাসে। অনেকেই বেশি ভালোবাসে কালো জাদুর ঘটনা। আপনারা কোন ঘটনা শুনতে চান এগুলো আমাদেরকে কমেন্ট করতে হবে, তাহলে আমরা আপনাদের চাহিদা বুঝতে পারবো। প্রতিনিয়ত কিন্তু আমরা আপনাদের জন্য এমন ঘটনা নিয়ে আসতেছি। যদি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে কার কণ্ঠে কোন ঘটনা, কী কেন্দ্রিক ঘটনা শুনতে চান, কমেন্ট করলে আমরা সেই ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো লিসেনার, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে অথবা বাছাই করা সঠিক ঘটনা নিয়ে। আপনারা জানেন বাছাই করা ঘটনা মানে স্পেশাল ঘটনা। সেই স্পেশাল ঘটনা শুনতে হলে আমাদের এই লোকাল ভূত এফএম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।